পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের লীলাভূমি দেওঘর, ঠাকুরের দীর্ঘদিনের সঙ্গী এবং যিনি ঠাকুরের পদতলে বসে তার মুখনিসৃত বাণী সংকলন করেছেন। আলোচনা প্রসঙ্গে 20 খণ্ড 21 খণ্ড পর্যন্ত প্রকাশিত হয়েছে। আর পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের মধ্যম পুত্র পূজ্যপাদ বিবেক রঞ্জন চক্রবর্তীর প্রথম পুত্র শ্রীযুক্ত পূজনীয় বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী মহোদয়কে একত্রিত করা হয়েছে প্রফুল্ল কুমার দাস ঠাকুরের, যিনি বাণী সংকলক এবং পদতলে ছিলেন, তার সাথে। দুজনের কাছেই আমরা জানতে চাইব যে শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র অবিকৃতভাবে পুরুষোত্তমকে প্রতিষ্ঠা করার জন্য যে বিশাল দায়িত্ব দিয়েছেন, বর্তমান আধুনিক বিজ্ঞানসম্মতভাবে ঠাকুর অনুকূল চন্দ্রকে কিভাবে জগৎ সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কত শীঘ্র তাকে তুলে ধরা যায় কিভাবে, তাই আমাদের জানাবেন। আমি দুজনকেই সশ্রদ্ধ প্রণাম নিবেদন করে এই আবেদন রাখছি। জয়। এখানকার লোকেদের ইচ্ছা যে ওইখানে আসতে, তো আপনার কাছ থেকে কিছু ঠাকুর সম্বন্ধে শুনে দেশের মানুষের জন্য নিয়ে যায়, সেজন্য আজকেও যন্ত্রপাতি সাজায় আর কি পরিবর্তন করেছে। আপনি স্বাভাবিকভাবে যেটুকু যা বলতে ইচ্ছা করে সেটা বললে ভালো। আমার প্রথম কথা হচ্ছে যে আমি যে রামকৃষ্ণদেবের প্রতি বিশেষ অনুরক্ত শিশুকাল থেকে, এটা তো আপনারা অনেকেই জানেন। আর আমি ছেলেবেলা থেকে এই রামকৃষ্ণ কথামৃত ইত্যাদি যখন পড়তাম, তখন আমার মনে সবসময় এই কথা জাগতো যে রামকৃষ্ণদেব যখন জীবন্ত ছিলেন, সেই জীবন্ত সময়ের লীলার সঙ্গে কেন আমি যুক্ত হতে পারিনি, এবং সেইভাবে তাকে জীবন্তভাবে কোথাও পাওয়া যায় কিনা। তা আমি শ্রী শ্রী ঠাকুরকে প্রথম দর্শন করার আমার সুযোগ হয় 1931 সালে। ঠাকুর তখন ওই বিশ্ববিজ্ঞান কেন্দ্রে ছিলেন, তখন আমি সেখানে মহারাজকেও দেখেছি এবং আরও ইত্যাদি সমস্ত সব ছিলেন। নানা বিষয়ে আলোচনা হচ্ছিল, বিশেষ করে একটা চার্টের মধ্যে সারা ইংরেজি গ্রামারটা কীভাবে আনা যায় সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল। এই আমি শুনে গেলাম। তো ওই দিনই বিকেলে আবার চলে যাই মঠে। আর বিশেষ কোনো রকমভাবে ঠাকুর সম্বন্ধে কিছু জানবার সুযোগ হয়নি, কিন্তু আমার মনে একটা ছিল যে তার কাছে এসে ঠাকুর সম্বন্ধে বিশেষভাবে কিছু জানতে পারি, রামকৃষ্ণদেব সম্বন্ধে। তা সেই 1935 সালে তখন ঠাকুরের ওখানে গিয়েছি, ঠাকুরের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে ভাবনাতে, এবং সেই ঠাকুরের কাছে আমি জিজ্ঞাসা করি যে ঠাকুর, শ্রীরামকৃষ্ণদেব কি আবার এসছেন? তা সে মনে আপনি কিছু জানেন কি? তা ঠাকুর বললেন যে খুঁজতে থাক, খুঁজতে খুঁজতে মিলে যাবেন।
আমি বললাম যে এরকম হবে, এটা আপনি যা বললেন তাহলে তো আমি কিছুই বুঝতে পারলাম না। তা তা বললেন সঙ্গে সঙ্গে জায়গাটা কোথা থেকে ডুব মেরে কোথায় ওঠেন তার কোনো ঠিক ঠিকানা আছে? খুঁজতে দিয়ে বলুন কোথায় খুঁজবো কি বৃত্তান্ত কিছুই তো বুঝতে পারলাম না। আপনি যদি জানেন, যদি সহজ করে বলেন। তো তখন ঠাকুর বললেন যে আমি তো কই সোজা, তুই বুঝবি ব্যাপারটা, আমি ঠেকাবো কি করে? তারপরে দেখলাম যে ঠাকুরও বিষয়ে তো কোনো রকম ভাবে কমিটমেন্টের মধ্যে কিছু যাচ্ছেন না। তখন ঠাকুরের কাছে এমনি একটা কথা জিজ্ঞেস করলাম যে ঠাকুর, সাধারণভাবে জীবনের আমাদের কর্তব্য যেগুলি সেগুলি আমরা একরকমভাবে বুঝতে পারি, কিন্তু বিশেষ বিশেষ সময় একটা ডাইলেমার মতো দেখা দেয়, দ্বন্দ্বের মতো, যে এটা করব না ওটা করব। সেই রকম অবস্থায় কিভাবে সেটা জানা যায়? তখন ঠাকুর বললেন যে চলার সাথে বইখানা বগলে বগলে করে রাখিস, চলার সাথে বইখানা বগলে বগলে করে রাখিস, আর যখন মনে কোনো প্রশ্ন লাগে তখন কোষ যে ঠাকুর আমাকে বলে দাও, এ বলে বইখানা খুলিস, আর বইয়ের যে পাতায় তো নজর পড়ে সেই পাতায় যে বাণীটা আছে সেইটা খুব ধীরে ধীরে পড়িস। পড়লে পর দেখিস ওর মধ্যেই তুই তোর প্রশ্নের জবাবটা পেয়ে যাবি। তা তখন ওই মণি সেন ছিলেন, তিনি পরে আমার আত্মীয় হন। তা তিনি ছিলেন উপস্থিত, তিনি আমাকে একখানা চলার সাথী প্রেজেন্ট করলেন। তো চলার সাথী বইখানা বগলে বগলে করে না রাখলেও কাছাকাছির মধ্যেই থাকতো, আর ওই রকম ভাবে বিশেষ একটা দ্বন্দ্ব, কোনো একটা বিশেষ অবস্থায় একটা দ্বন্দ্বের মধ্যে পড়লে তো আমাকে ওই প্রশ্ন করতাম, ঠাকুর আমাকে বলে দাও, এই বলে আলোচনা প্রসঙ্গে বইখানা চলার সাথে বইখানা খুলতাম। খুলে তারপরে বাস্তবিক ধীরে ধীরে ওই করতে করতে তখনকার মতো যেন একটা ঠিক কি করণীয় সেটা বেরিয়ে যেত, সেটা যেন একটা ভেতর থেকেই যেন ঠাকুর সাজেস্ট করতেন। তো এইরকম ভাবে হওয়াতে ঠাকুরের উপর আমার একটা খুব নিষ্ঠা হলো, এবং ঠাকুরের কাছে যখন যাই তখন ঠাকুর রামকৃষ্ণদেব সম্বন্ধে এত উচ্ছ্বসিতভাবে বললেন, আর পূর্বতন সমস্ত ঋষি মহাপুরুষদের সম্বন্ধে ঠাকুর এমন করে বললেন যে ঠাকুর যেন সমস্ত জিনিসটা যেন সবটা যেন তিনি হয়েছিলেন একদিন, এইরকম ভাবে যেন ব্যক্তিগত কথা, নিজের জীবনের কথাই যেন বলছেন, এইরকম ভাবেরই একটা রকম মনে হল। তো যাই হোক, আমার ওই 1937 সালে ঠাকুর একবার কলকাতায় যান, যে সুকিয়া স্ট্রিটে তখন ছিলেন। তো সুকিয়া স্ট্রিটে যখন থাকেন তখন একদিন ঠাকুর একটা চৌকিতে বসে আছেন। তো চৌকিতে বসে থাকাকালীন আমরা যে সেই চৌকির সামনে নিচে একটা মাদুর পাতা ছিল, সেই মাদুরে বসা। সে অবস্থায় তখন কি একটা প্রসঙ্গে মানে রামদাস স্বামী, শিবাজি ইত্যাদি সব কথা টথা বলতে গিয়ে ঠাকুর বিশেষ করে বললেন যে গুরুভক্তির যে মূল জিনিস, সেই শিবাজির জীবনে এই রামদাসের প্রতি যে অনুরাগ, সেই অনুরাগই তাকে কিন্তু জীবনে মহৎ করে তোলে। এই বলেই ঠাকুর আমার এই থুতনিতে টাচ করে আমাকে জিজ্ঞেস করলেন, বুঝলে মণি? তো এই ঠাকুর যখন এইভাবে আমাকে সেই থুতনিটা টাচ করলেন, টাচ করার সঙ্গে সঙ্গে আমার যেন মনে হয় আজও সে স্মৃতির মধ্যে আছে, যেন সেই সমস্ত শরীর থেকে হেড টু ফুট সমস্ত একটা যেন আনন্দের শিহরণ খেলে গেল। আর কিরকম যেন একটা বেরিয়ে যেন মনে হলো যে কলকাতার রাস্তার এই যে লোকজন,
এবং সব আকাশ বাতাস যা দেখছি সব যেন ঠাকুরই যেন যাকে চোখে আছেন এইরকম ভাবে একটা ঠাকুর মানে এই ঠাকুর অনুকূল চন্দ্রই এইরকম ভাবে একটা ভাব যেন আসলো এবং তিনি যেন রামকৃষ্ণ ছিলেন আর যেন এই মূর্তিতে আসছেন এইরকম ভাবে একটা ইয়ে হলো বোধ হলো। তো বোধ হলে আমার তো ভাবলাম যে এরকম ভাবে এই একটা সাময়িক বোধ, এটা কিছু না, এটা থাকবে না। তারপর রোজ সকালবেলায় উঠে অল্প সময় এই 25 মিনিট কি আধ ঘন্টা এইরকম নাম ধ্যান রোজ করতাম। তখন ওই অন্নদাচরণ ভট্টাচার্য বলে আমার একজন ক্লাস ফ্রেন্ড ছিলেন, তিনি সেই সকালবেলায় আমি নাম করতে বসছি, তা সাধারণত ওই 25-30 মিনিট কিংবা 40 মিনিট বসতাম। তো সেদিন নাম করতে বসছি, সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত নাম করছি, কিন্তু আমার কোনো যেন হুঁশই নাই, সেই তন্ময় হয়ে নাম করছি। এবং এটা তখন বোধ করতে পারছিলাম যে আগের দিন ঠাকুর যে স্পর্শ করে দিয়েছেন সেই স্পর্শের প্রভাবেই এরকম হয়েছে। তখন আমার এসে বন্ধু অন্নদা ভট্টাচার্য, যিনি রামকৃষ্ণ মিশনে আমার গুরু ভাই মহাপুরুষ মহারাজের শিষ্য, তো সেই আমার এই 10টার পরে যখন আমার নাম থেকে আমি উঠেছি, তখন ঘড়ি দেখায় ইঙ্গিত করলো। তা আমি ঠিক বুঝতে পারিনি যে এতটা সময় গেছে, তারপরে স্নান টান করে খেয়ে দিয়ে কলেজে যেতে হবে। তা আর ওই কলেজে যাচ্ছি, যা কিছু দেখছি যেন ভগবানই সব সেজে আছেন এইরকম ভাবের একটা রকম। এইরকম একটা অবস্থার মধ্যে আমার তখন ঠাকুরের প্রতি একটা খুব বিশ্বাস এবং শ্রদ্ধা জিনিসটা খুব বেড়ে গেল। আর সেটা তো সাময়িক হলো। আর তারপর থেকে আমার নাম ধ্যান টান খুব একটা খুব নাম ধ্যানের প্রতি অনুরাগ আসলো এবং নাম ধ্যানের কনসেন্ট্রেশনও অনেক বেশি আসলো। তখন আমার শুনে বলছে যে এই ঠাকুরের প্রভাবেই এই জিনিসটা সম্ভব। তা আমি আর একবার সেই পাবনায় গেছিলাম। তা তখন ঠাকুরের কাছে বসে ভাবছি যে ঠাকুর যদি নিজের স্বরূপ সম্বন্ধে কিছু বলেন তাহলে আমি এইবার ঠিক ঠাকুরকে বুঝতে পারি কিংবা ধরতে পারি। তা তখন ঠাকুর মাকে বলছেন যে ঠাকুর মা, সেই ফিগু কয় আমি নাকি আজ জন্যে সেই রামকৃষ্ণ ঠাকুর ছিলাম, এত সাধন ভাজন করলাম, তো আমার এখানে ঘরও হলো না। তখন এই তাঁবুর পাশে ছিলেন, তাঁবুর মধ্যেই থাকতেন সেই যেটা মা আসলেন মায়ের কাছে। তা আমি তখন বললাম যে এইবার তো ঠাকুর নিজের স্বরূপ ব্যক্ত করছেন। তখন মা বললেন যে এরকম ভাবে তোমার ভালোটা তো ফলবে দেখি না, তোমার খারাপ যেটা সেইটাই ফলে। এই বলে মা ওখান থেকে চলে গেছে। তারপরে আমার ধরলে এইবার তো তাহলে আমার ঠাকুরকে গ্রহণ করা উচিত। তারপরে আবার মনে হলো যে না, মনে আবার সন্দেহ আসলো যে এরকম হবে, এরা মহাপুরুষ সাধক পুরুষ, এরা তো দেখলে তো বোঝেন কার মনোভাব কি, সেইভাবে হয়তো কথাটা বলেছেন। যাক, এখন দেখা যাক, আর একটু প্রত্যক্ষ ভাবে দেখি শুনি বুঝি। তো এইরকম করে তা আমার 1937 আমার MA পরীক্ষা দেওয়ার ডিউ ছিল। তা সেবার শরীরটা খারাপ থাকার জন্য সেবার আর পরীক্ষা দিইনি। তা ইয়েতে লালমিনহাট আমার কাকার কাছে চলে গেলাম। তা কাকার কাছে চলে গেলে ওখানে দেখি যে এরকম ভাবে আমি তখন সপ্তাহে একদিন করে মৌন দিবস পালন করতাম। তা কাকার কাছে দেখতাম যে এরকম ভাবে প্রত্যেক শনিবার ডাকে ওখানে
তখন এই সপ্তমী পত্রিকাটা যেত, এবং সেই সপ্তমী পত্রিকায় তখন ওই নানা প্রসঙ্গে, কথা প্রসঙ্গে ইত্যাদি সমস্ত প্রশ্নোত্তরগুলি তাতে বের হতো। তা আমি সেই শনিবার দিনই মৌন দিবস পালন করি, সারাদিনই ভালো করে ওটা পড়তাম, আবার সঙ্গে সঙ্গে গীতা, কথামৃত এবং অন্যান্য সমস্ত বইয়ের সঙ্গে মিল করে দেখতাম। তা দেখে দেখে আমার জন্য একটা মিল আছে, অন্যান্য মহাপুরুষদের কথার সঙ্গে ঠাকুরের সঙ্গে একটা মিল আছে, এই জিনিসটা ভালো করে বুঝলাম। এবং তখন আমার ঠাকুর সম্বন্ধে আর অন্য দিক দিয়ে কোনো রকমভাবে কোনো সন্দেহ থাকলো না, মনে হলো যেন ঠাকুর আর রামকৃষ্ণ দেব একই, যেন দুই এক, একই দুই। তা আমার খুব একটা আঁকুপাকু খুব বেশি কিছু নেই, যদি ধরা দেননি তাহলে দেখা যাবে। তারপর তো সেই ওখানে তখন রামকৃষ্ণদেবের কথা খুবই হতো। আর কেমন যেন একটা জিনিস মনে হতো যে কোনো মহাপুরুষই ঠাকুর রামকৃষ্ণদেব, এবং ঠাকুর আর অন্যান্য মহাপুরুষের কোনো রকম যেন তফাৎ নাই। তা যদি আমার কোনোদিন ধরার হয়, পাওয়ার হয়, সে দেখব। তো ইয়েতে তারপরে আবার কলকাতায় ফিরে গেলাম। কলকাতায় ফিরে যাওয়ার পর কলকাতায় সেই একদিন রাত্রিবেলায় সেই স্বপ্ন দেখছি, যেন ঠাকুর সেই আমার লেপের তলে সে আমার গায়ের সঙ্গে যাত্রাযাত্রী পেয়ে শুয়ে আছে। তা তখন আমার মনে হলো যে এখানে তো ঠাকুর আসার কথা না, ঠাকুর তো সে পাব না। এখানে আরো স্পষ্টভাবে আমি হাত দিয়ে স্পর্শতেও আমি টের পাচ্ছি যে এরকম ঠাকুর আছেন। এইরকম ভাবের অবস্থায় তখন আমি দিনের বেলায় কলেজ স্ট্রিট দিয়ে যাচ্ছি, তখন যেন মনে হচ্ছে ঠাকুর পেছনে পেছনে হাঁটছেন। এইরকম 3 দিন 3 রাত প্রায় সর্বদাই ঠাকুরের তখন অনুভব হচ্ছে। তখন আমার মনে হলো যে আমার ঠাকুরের কাছে যে জিনিসটা তো আমার যে জানানো দরকার, কি হচ্ছেটা কি। তারপরে আমি আমার হাতে তখন টাকা নেই। তা ওই সুপ্রকাশ চ্যাটার্জি বলে পটলডাঙ্গা স্ট্রিটে আমার এক বন্ধুর বাড়ি ছিল, তিনি এসে আমাকে কয়েকটা টাকা দিলেন। কয়েকটা টাকা দিয়ে আমাকে বললেন যে এই টাকাটা তুমি রাখো। বলি, তুমি টাকাটা দিচ্ছ, টাকাটা আমি কতদিন দিতে পারবো তার তো কোনো ঠিক ঠিকানা নেই, কিন্তু তুমি যে দিচ্ছ আর যদি কথা খেলাপ হয়ে যায়। তো বলি, না, আমি সকাল তাকে আমি নিয়ে গিয়ে নামটা দেখলাম। তারপরে সকালে আমি ঠাকুরের নাম করছি, আমার সময় ঠাকুরের স্পষ্ট কণ্ঠস্বর আমি টের পেলাম। ঠাকুর বললেন, যা প্রফুল্ল তো 5টা টাকা দেয়া যায়। তারপরে সেই 5 টাকা ভাববো যে আমি দিয়ে বলি যে টাকা ঠাকুরের নির্দেশ তুমি দিতে, তুমি গ্রহণ করলেই আমি ধন্য। রামকৃষ্ণ বলছেন যে এরকম ভাবে প্রফুল্লকে দিয়া প্রফুল্ল দরকার আছে। তারপরে টাকাটা পেলে আমি তখন মনে হয় যেন ঠাকুর সব দিক দিয়ে যোগাযোগ সমস্ত করে দিচ্ছেন। তারপরে আমি সেদিন ইয়েতে দুপুরবেলা ট্রেনে রওনা হয়ে আশ্রমে গেলাম। আশ্রমে যে ওই তখন সুশীলাজি যোগেন্দা শ্রী তিনি আশ্রমে ছিলেন, তো তাদের বাড়িতেই উঠি, ওরা আমাদের আত্মীয়। সেখানে উঠে সে রাত্রে কাটাবো। তারপর দিন সকালবেলায় আমি ঠাকুর ওখানে গেলাম। ঠাকুর আমাকে বললেন যে এরকম ভাবে
এমএ তো পাশ করেছি শুনলাম, তা এখন কি করব? তা আমি ঠাকুরকে বললাম যে সে কথা আপনার সাথে পরে আলোচনা করব। তা আপনার কাছে আমার একটু প্রাইভেট কথা আছে। তা প্রাইভেট কথা আছে বললে সাধারণত ঠাকুর উপস্থিত যারা তাদের সরে যেতে বলেন, কিন্তু ঠাকুর ওই কাজলদার ঘরের বারান্দায় একটা ইয়ে মোড়ার উপর বসেছিলেন। তো সেই মোড়ার থেকে উঠে আমাকে সঙ্গে নিয়ে ওই মাতৃমন্দির পেছন দিকের বারান্দায়, বারান্দার পাশে ওখানে দাঁড়ালেন। দাঁড়ায় তারপরে ঠাকুর জিজ্ঞেস করলেন কি খবর চাস ক। তা তখন আমি ধরা গলা বললাম যে এরকম ভাবে আমার কিন্তু আজ কদিন থেকে যেরকম মনে হচ্ছে যে আপনি আমার ঠাকুর রামকৃষ্ণদেব। তা এই কথা কি ঠিক না ভুল? তা ঠাকুর কোনো জবাব দিলেন না, শুধু হাসতে লাগলেন। তা হাসিতে আমার যেন মনের আর কোনো রকম প্রশ্ন থাকলো না। তখন যেন ঠাকুর যেন সেটা এই করছে। তখন আমি বললাম যে আমি তো রামকৃষ্ণ মিশনে মহাপুরুষ মহাদের কাছ থেকে নাম পেয়েছি, তা আমার কি আর কিছু করবার আছে? তারপরে বলেন আগে ওটা করিস, আর ওই কেষ্টুদা যা বলে দেয় সেটা পরে করিস, কেষ্টুদার কাছে নাম দিয়ে। আমি বললাম যে কেষ্টুদা হয়তো খুব পণ্ডিত লোক হতে পারেন, কিন্তু কেষ্টুদাকে আমার তখন এই ইষ্ট এবং গুরু এইরকম আলাদা একটু তফাৎ করতাম। রামকৃষ্ণদেবকে ইষ্ট এবং গুরু মহাপুরুষ মহারাজ। তা আমার গুরু মহারাজের তুল্য তাকে কিছুতেই মনে করতে পারি না। বলে না, নাম তো আমিই দিচ্ছি, আমি যা বলে দিচ্ছি সেইটাই তোকে বলবো। তারপরে এই কথা বলার পর তার পরদিন সকালবেলায় কেষ্টুদা নাম দিলেন। নাম দিতে দিতে ঠাকুর বললেন যে এরকম ভাবে, তা তুমি যখন নামই গ্রহণ করছো তাহলে তুমি এখানেই চলে আসো না কেন? তার আগে আমার চেরাপুঞ্জি রামকৃষ্ণ মিশন হাই স্কুল হেডমাস্টার হয়ে যাওয়ার কথা ছিল। আমি বললাম এখানে আসতে পারি, যদি ঠাকুর আসতে বলেন তাহলে আসতে পারি। তাহলে তুমি ঠাকুরের কাছে যে প্রপোজ করো। তা আমি এসে দেখি যে এরকম ভাবে দেখে টেখে নেওয়ার পরে এসে দেখি যে ঠাকুর স্নানে গেছেন। তারপরে এসে আবার ওই পরে সুশীলাদির বাড়িতে খেয়ে দিয়ে এসে যে সময় করছি তখন দেখি যে এরকম ভাবে ঠাকুর ঘুমিয়ে পড়েছেন। তা ঠাকুরকে না পাওয়াতে আমি তখন একটা চিন্তার মধ্যে পড়ে গেলাম যে ঠাকুরের কাছে জিজ্ঞেস করতে পারলাম না। তা আমি কেষ্টুদের কাছে বললাম যে আমার তো ঠাকুরের কে আজীর করার সুযোগ হয়নি, এরকম অবস্থা। তা ঠাকুর কেষ্টুদা বললেন যে সেই দিক দিয়ে কোনো চিন্তার কারণ নেই। ঠাকুর যখন ভোগে বসছিলেন তখন আমি ঠাকুরকে জিজ্ঞাসা করছিলাম যে এরকম ভাবে প্রফুল্ল এরকম ভাবে বলে। তো বলে সে তো খুব ভালো কথা, যদি আসে তাহলে খুব ভালোই হয়। তারপরে ওই আগের দিনকার ঠাকুর বলছেন যে ওই শর্ট টার্ম টিচার ট্রেনিং কোর্সটা কমপ্লিট করলে হয়। সে তুই সেরকম যে যাস আর না যাস, শর্ট টার্ম টিচার ট্রেনিংটা কমপ্লিট করলে হয়। তা আমি ওটা তো রয়েছে, আমি কেষ্টুদের কাছে শুনে তাহলে শর্ট টার্ম টিচার ট্রেনিং ভর্তি হতে বলেছেন। শর্ট টার্ম টিচার ট্রেনিং কোর্সটা ফিনিশ করে দিয়ে তারপরে আসবো। এই শর্ট টার্ম টিচার ট্রেনিং কোর্স শেষ করে পরীক্ষা টরীক্ষা দিয়ে তারপরে আমি চলে আসলাম 7th May 1939। তা আমি আসার পরেই কেষ্টুদা বললেন যে ঠাকুরের সঙ্গ করো আর ঠাকুরের কথাবার্তা যা শোনো সেগুলি একটু লিপিবদ্ধ করেন। তো সেই থেকেই ওই ঠাকুরের কথাবার্তা লিপিবদ্ধ করার মধ্যে দিয়েই আলোচনা প্রসঙ্গগুলি ধীরে ধীরে এইগুলি সৃষ্টি হয়েছে। আর ঠাকুরের
যে জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি স্ট্রাইকিং লাগছে সেটা হচ্ছে যে পূর্বতন প্রত্যেক ঋষি মহাপুরুষের প্রতি অনুরাগ যাতে বাড়ে সেইটে, এটা যে কেউ তফাৎ না, সবই যে এক। তো এই কথাটা ঠাকুর কাছে বিশেষ করে অনুভব করছি। এবং ঠাকুর এবং রামকৃষ্ণদেব এবং ঠাকুর যে এক, এই কথাটা ঠাকুরের কাছে এসে খুব ভালো রকম ভাবে বুঝছি। এবং পূর্বতন সমস্ত ঋষি মহাপুরুষ যে একেরই যে বিভিন্ন আবির্ভাব, এ জিনিসটা মনের মধ্যে দিয়ে খুব মনের মধ্যে ঠাকুর খুব ভালো করে গেঁথে দিয়েছিলেন। তারপরে ঠাকুর আবার আমাকে বলেছেন যে এরকম ভাবে যাজন করা লাগে, খুব যাজন করা লাগে। তা আমি ওই কলকাতায় যখন ইয়েতে পড়ি, পোস্ট গ্রাজুয়েটে পড়ি, সেই সময় পোস্ট গ্রাজুয়েটে আলাপ আলোচনা করতাম, ওই সমস্ত যাজন টাজন করতাম। তো অনেকে বলতেন যে এরকমভাবে দেখো, এই জায়গায় কোনোরকমভাবে কিছু করতে গেলে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ভিসি আছেন, তার কাছে জিজ্ঞাসা করা লাগে। তারপরে আমি শ্যামাপ্রসাদের কাছে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করলাম। শ্যামাপ্রসাদ বললেন যে এরকমভাবে দেখো, রামকৃষ্ণের সম্বন্ধে কথা উঠতে পারে না, তাহলেও আজকাল যে কোনো কিছু করতে গেলেই ভাবে, আর আমি তো একটু হিন্দু ঘেঁষা মানুষ, যে ওরা বুঝি সেক্রেটারিয়েট কোনো রকম ভাবে কিছু এই করছে। তা তুমি অন্তত একটা মুসলমান স্টুডেন্টও যদি সঙ্গে করে নিয়ে আসতে পারো, তাহলে তার দোহাই দিয়ে আমি বলতে পারবো যে প্রফুল্ল একা আসে নাই, ও সমস্ত নিয়ে আসছে, নিয়ে আসছে। তা রহমান বলে ঠিক খুব ধনী ছেলে ছিল, সে গাড়ি করে আসতো। তা রহমানকে বললাম, রহমান রামকৃষ্ণের সম্বন্ধে কিছু কিছু জানতে হবে, আর আমার কাছে বিস্তারিত শুনে ও বললো যে এরকম ভাবে সর্বধর্ম সমন্বয়ের প্রতিষ্ঠা করেছেন যে মহাপুরুষ, তার সম্বন্ধে কিছু যদি হয় তাহলে তো খুব ভালোই। তা আমি রবিবারের দিন আসবো, তোমরা আরো কয়েকজন যেও, আমিও যাব। তুমি আমার পরিচয় দিও শ্যামাপ্রসাদজির কাছে। তারপরে যে আমরা ওর পরিচয় দিলাম, আরো অন্যান্য সবার পরিচয় দিলাম। প্রফুল্ল রায় বলে একজন ছিল, আরো অন্যান্য বন্ধু বান্ধব ছিলেন। তারপর শ্যামাপ্রসাদ খুব খুশি হলেন। শ্যামাপ্রসাদও মিটিং টিটিং করেন এতে, এবং অন্যান্য সমস্ত সব প্রফেসরদের সঙ্গে, পোস্ট গ্রাজুয়েটের সমস্ত প্রফেসরদের সঙ্গে আলাপ আলোচনা করতাম। এবং তারা খুব খুশি হলেন যে এই এতদিন পোস্ট গ্রাজুয়েট ক্লাস করছি, কোনোদিন তো এই পোস্ট গ্রাজুয়েট ক্লাসে ঠাকুর, ধর্ম ইত্যাদি সমস্ত নিয়ে কোনো রকম আলাপ আলোচনা হয়নি। তোমরা করো, খুব ভালো করে করো, আমাদের যতটুকু সহায়তা করার আমরা করব। আর রামকৃষ্ণদেবের সম্বন্ধে কথা বলছো, এটা খুব ভালো, রামকৃষ্ণ সেন্টারের সঙ্গে জড়ানো থাকবে তোমরা। এইভাবে প্রতিনিয়ত দেখেছি যে ঠাকুরের কাজে ঠাকুরই যেন সাহায্য জুগিয়েছেন। আর ঠাকুরের এক একটা জীবনের একটা বিশেষ ঘটনা, সেই সব যখন স্মৃতিপথে আসে, তখনই কিন্তু মনটা কেমন জানি করে। সেই হরেন ভদ্রকে আমাদের বাড়লে সে মেরে ফেলে হাটের মধ্যে। তা সেই বাড়লে সেই সুবোধ ব্যানার্জির বাড়িতে আগুন লাগে, তখন ওই বাল্যক কয়েক কলসি জল দিছিল তার নিজের বাড়ি সেভ করার জন্য। তা ঠাকুর সেই কথা শুনে বলছে, বাল্যককে ডাকে নিয়ে আয়, বাল্যককে আমি একটা আদর করি। উনি সবসময় চাচ্ছেন যে এরকম যে কোনো মানুষ যত দোষী হোক, যত পাপী হোক, তার যদি কোনো সুযোগ পেতেন প্রত্যেকটা মানুষকে ওই তাকে ভালোবেসে তাকে পরম পিতার কথা আনার চেষ্টা করতেন। তাই কালী ঝুলি মাখা অবস্থায় ও আসছে, সে আসলে খেপুদার বাড়ি ওখানে আসতে না আসতেই ঠাকুর ওই বসেছিলেন, ছুটে যে ওই বালককে ধরে সে দুই মুখে কুইচি মুখাতে লাগলেন।
সে দৃশ্য যখন মনে করি তখন মনে হয় যে কোনো মানুষের পক্ষে কি এটা সম্ভব যে একজন প্রিয় শিষ্যকে মেরে ফেলেছে, যে লোকটা সেই লোককে পেয়ে তাকে এত ভালোবাসা। আর সেই দিন যে ঠাকুরের ওই যে একটা রকম দেখলো, সেই দেখার পরে থেকেই তখন সে সবার কাছে কেবল ঠাকুরের গুণগান করতো, যে এরকম ভাবে যার প্রিয় শিষ্যকে আমি মেরে ফেলেছি সে এরকম করে ভালোবাসতে পারে, সে এরকম করে চুমু খেতে পারে। আমার মুখে কেউ চুমু খায়নি, আমার মতো পাপি লোকটা কেউ চুমু খায়, আমার স্ত্রীও মুখ ঘুরায় না। সে এইরকম ভাবে ঠাকুরের চলার যে রকমটা, সেই চলার রকমে অত্যন্ত পশু যে, তারও মনের পরিবর্তন সংঘটিত হতো। আর সেই ঠাকুরের ভালোবাসার কথা আর কি বলবো, কোনো সময় হয়তো একটা অন্যায় করে ফেললে তখন ঠাকুরের কাছে এসে সেটা স্বীকার না করলেই যেন মনটা খারাপ লাগতো, যে এরকমভাবে যদি স্বীকার না করি তাহলে আমি যেন ঠাকুর থেকে দূরে পড়ে যাচ্ছি। আর যখনই ওই একটা ঘটনা মনে পড়ে যে আমার মা প্রথম আশ্রমে যখন আসলেন, প্রথমে আশ্রমে আসার কিছুদিন পরে মার খুব ইচ্ছে হলো ঠাকুরের নাম না। তো ঠাকুরের কাছে জিজ্ঞাসা করলেন যে ঠাকুর, আমি তো আপনার নাম নিতে যাই, কিন্তু আমার দেওর রুষ্ট হয়ে যাবে, তা এই সম্বন্ধে কি করি? তা ঠাকুর তখন বললেন যে এরকম ভাবে ভগবান পাইতে দিকে চাস কিনা তাই কর, আর ভগবানটা যদি পাস তাহলে কোন দেওয়ারের ভয়। তো মানে ঠাকুর নিজেই যেন নিজের স্বরূপ এমন করে ব্যস্ত করছেন। তারপরে মা এসে আমাকে বললেন যে আমাকে টাকা জোগাড় করে দেয়, আমার গিয়ে ঠাকুর কাছে নাম নেওয়ার কথা বলছেন, তা আমি সেই প্রণামী দক্ষিণে এই সমস্তগুলো আমার জোগাড় করি। বলে তারপর পরে আবার তুমি অন্যরকম কথা তুললো, বল না আমার যা শোনা আমি ঠাকুরের কাছে শুনিয়ে দিয়েছি। আর আমি ঠাকুরকে বহু ক্ষেত্রেই মানে নিজের স্বরূপ মানে একটু ভালো লোক যারা, তাদেরই উনি মানে পেতে চাইতেন এবং কেমন করে পাওয়া যায় তার পথ বাতলায় দিতেন। এই ঠাকুরের কথা বলে আর কিভাবে শেষ করব। আর ওই বলছেন আমি তোমাদের দুটোর মধ্যে বেঁচে থাকতে চাই। এখনো ওই প্রতি মুহূর্তে মনে হয় যে আমি কি আমার মধ্যে তাকে বাঁচায় রাখছি এই মুহূর্ত। ওই সর্বদাই কথা বলতে আমি তোমাদের মধ্যে তাকে বাঁচায় রাখতে চাই, বেঁচে থাকতে চাই, তোমার মধ্যে বেঁচে থাকতে চাই। প্রত্যেকের মধ্যেই তিনি, প্রত্যেকের কাছেই, পৃথিবীর প্রত্যেক মানুষের কাছেই তার সেই আবেদন। আর ঠাকুরের একটা কথা খুব জোর দিয়ে বলতেন যে এরকম ভাবে তোরা যদি করবার পারিস তাহলে এমন দিন হবে যে পৃথিবীর সার্কামফারেন্সে কুল পাবে না, সমস্ত পৃথিবী একটা যৌথ পরিবারে পরিণত করে ফেলবি। এই হলো তোদের কাজ, এই কথা যেন মনে থাকে। তো তোমরা আজকে বিদেশে যে এই যে ঠাকুরের কাজকর্ম করছো, তারপরে দেখলাম তো সাহেবরা ওরা সমস্ত আসলেন, এই সমস্ত কাণ্ড কারখানা অদ্ভুত সব ব্যাপারগুলি সব ঘটে যাচ্ছে। আমি আপনার কাছে একটু প্রশ্ন করছি যে আজকাল দেখা যাচ্ছে যে সৎসঙ্গের যে আচার্য পরম্পরা, আমরা যে প্রার্থনায় বলি একম এবার দ্বিতীয়ম, তো এই আচার্য পরম্পরা সম্পর্কে ঠাকুরের কি বলা, এবং ঠাকুর দীক্ষা দেওয়ার সময় ঠাকুর ছাড়া আর কাউরির সেখানে ছবি বা ফটো থাকতে পারে কিনা, বা আর কাউকে আচার্য বলে প্রতিষ্ঠা করা যায় কিনা, এ সম্পর্কে ঠাকুরের কি বলা আছে? ঠাকুর তো বলেন আচার্য মানে আচরণ শুদ্ধ যিনি, আচরণ শুদ্ধ যিনি তিনি হলেন আচার্য। আর ঠাকুরকে আমরা ভালোবাসবো, আর ঠাকুরের প্রতি আমার ভালোবাসা যিনি এগিয়ে দেবেন তাকে আমি শ্রদ্ধা করব। আর ঠাকুর পরিবারের প্রত্যেকেই তো আমাদের
বিশেষ শ্রদ্ধার পাত্র, তার রক্তবাহী যারা তারা প্রত্যেকে আমার বিশেষ শ্রদ্ধার পাত্র। আচার্য তিনি যদি আচরণশীল হন তাহলে আচার্য মানুষ আপনার থেকে বলবে, আর তা যদি না হয় আচার্য সাজার কথা সেগুলো বল। চলা, সেটা বলে তো কথাটা আসে না। আর যদি আচরণশীল যদি হয়, লোকে যদি আচার্য কাউকে বলে এমনি, আর দীক্ষার সময় একাউন্টের ফটো থাকতে পারে কি ঠাকুরের পাশে? ঠাকুরের ফট থাকলেই তো হলো। ঠাকুরের তো ফটো। যিনি আর একটা প্রশ্ন জিজ্ঞাসা আমার, যে ইষ্টভীতি সৎসঙ্গ ফিলান্থ্রপিতেই পাঠাতে হবে এমন একটা হাওয়া বইছে আর কি। তো ঠাকুরের সম্পর্কে কি বলেন? ঠাকুরের এর সম্পর্কে কি কথা? তা আমি তো 1946 সালে ওখানে থাকাকালীন, পাবনায় থাকাকালীন ঠাকুরের কাছে একদিন জিজ্ঞাসা করেছিলাম যে ঠাকুর আপনার অবর্তমানে ঠাকুর ইষ্টভীতি কোথায় পাঠাবে। তখন ঠাকুর জ্যেষ্ঠ পুত্র কিংবা কারু কথা না বলে বলছে, এরকম ঠাকুরের সন্তানটির মধ্যে কেউ যদি সেই রকম ভাবে ইষ্টপ্রাণ হয় এবং তার সকাশে তুমি পাঠাতে পারো। তাহলে সেই হিসাবে আমরা এই বিবেক বিতানে পূজ্যপাত ছোটদা এবং পরবর্তীকালে তার প্রথম পুত্র পূজনীয় বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তীকে যে ইষ্টভীতি দিই, সেটা ইষ্টবাহী জ্ঞানে, সেটা ঠিক আছে? সেটা আপনার মানে যে দিচ্ছে তার রেসপন্সিবিলিটি। তাহলে রেসপন্সিবিলিটি অনুযায়ী ঠিক আছে তো? সে যদি সমীচীন মনে করে তাহলে। আচ্ছা, আর একটা সমস্যা, এখন তো স্বয়ং ঠাকুর আমাদের সামনে সশরীরে নেই, তাই প্রশ্ন করতে পারছি না। তো ঠাকুর থাকাকালীন তিনি তো পাঞ্জা দিতেন মানে বিভিন্ন জনকে তার কাজ করার জন্য। তো এখন তো ঠাকুর সশরীরে নেই, তো এখন তার পাঞ্জা বা দীক্ষা দেওয়ার অধিকার কিভাবে বর্তিত হবে বা কিভাবে দেওয়া যাবে, এটা সম্পর্কে যদি আপনি একটু পরিষ্কার করে দেন আমাদের। মানে ঠাকুরের দীক্ষা দেওয়ার অধিকার ঠাকুর যাদের নির্দেশ দিতেন তারা দিতেন পাঞ্জার ব্যাপারটা, কিন্তু এখন তার অবর্তমানে মানে সশরীরে তিনি নেই, তাহলে এখন যারা ঋত্বিকতা করতে চাইবে বা ঠাকুরের দীক্ষা দেবে তারা কোন আদেশের বলে দেবে এবং সে পাঞ্জা কিভাবে কোথা থেকে পাওয়া যাবে সম্পর্কে ঠাকুরের কি ব্যাপারটা হচ্ছে যে ওই ঠাকুর যেমন বলেছেন যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই, আমি বাঁচিয়ে রাখছি কিনা সেটা হলো আমার নিজের ইয়ে। এটা কোনো আচার্য টাচার্য ইত্যাদি কথা ঠিক ওইভাবে বলা চলে না, যদি ওটা জোরজার করার ব্যাপার না। তো মানে ঠাকুরই সর্বপ্রথম প্রধান আর কি, সেই মতো করে ঠাকুরই আমার সব। না, এখন তো ঠাকুর নাই তো। না, ওই যে পাঞ্জা দেওয়া এখন ঠাকুরের পরবর্তী পর্যায়ে দীক্ষা কি করে হবে? ঠাকুর যাদের পাঞ্জা দিচ্ছেন তার নেই, তবে আগামী যারা ওই যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই, আমার মধ্যে যদি আমি বাঁচায় রাখতে পারি ঠাকুরকে, তাহলে আমিও হয়তো সেই ঠাকুর পরিবারের যারা তারা যদি সেরকম উপযুক্ত হন কেউ। তারপরে ইয়েতে লেখা আছে মেজদানা তার সম্বন্ধে রক্তই পাঞ্জা হয়ে পাঞ্জা কথা আছে। হ্যাঁ, মানে ওই ইয়ে সুনিদাকে জিজ্ঞেস করুন দীক্ষা হয়েছে, বলে না আমি তো পাঞ্জা নেই। তা বলে তোদের রক্তই পাঞ্জা যদি ইয়ে। তারপর পরে ঠাকুর কাছে রক্ত পাঞ্জা মানে তাদের আবার ঠাকুরকে নিয়ে এসে চলাতে, ঠাকুরকে নিয়ে এসে ঠাকুরকে নিয়ে এসেই ভাবে চলাতে। এটা না, সংস্কৃতির একটা মত আছে, ওরা বলে যে এখন সাধ্যাই গুরুরাই সব কিছু করবে, এখন পাঞ্জা টাঞ্জা করবো না, সেই পাঞ্জা নেবে, তবে কেউ পাঞ্জা সিস্টেম হতেই পারে না, যার কাছে যে দীক্ষা নিতে হবে সেই দীক্ষা নেবে। এটা ঠিক না, ওরকম হচ্ছে কোনো কথা থাকে না, ওইভাবে কোনো কথা। আর হচ্ছে যে এখন ঠাকুরকে, এখন তো ঠাকুর সশরীরে নেই, কিন্তু মানুষের জীবনে তো সমস্যা আছেই। তা একটা মানুষকে উপযুক্ত হতে গেলে প্রাথমিকভাবে কি করা দরকার?
দীক্ষা নেওয়ার পর, মানে মূল কেন্দ্রে তো ঠাকুরকে পাওয়া যাচ্ছে না, তাহলে এখন আমরা যে বৃত্তি প্রবৃত্তি যুক্ত মানুষ, তা আমাদের জীবনকে সুস্থ সুন্দর করে তুলতে গেলে প্রাথমিকভাবে কিভাবে এগোনো দরকার, এটা যদি একটু বলেন। এইভাবে আমাদের এগুলো দরকার। ওই যে ঠাকুর যেখানে বলেছেন যে আমি তোমাদের মধ্যে বেঁচে থাকতে চাই, তা কোনো লোক আর ঠাকুরের রক্তবাহী যদি হয়, আসলে যদি ঠাকুরকে বাঁচায় যদি চলে, মানে যজন যাজন ইষ্টভূতি সত্যেনী সদাচার ইত্যাদি পালনের ভিতর দিয়ে, আর ঠাকুরের বংশধর যদি হয়, তার কিন্তু একটা বিশেষ ভাবে থাকে, তাদের প্রতি একটা সাধারণভাবে মানুষের শ্রদ্ধাও থাকে। ওটা আচরণটা বোঝা চাই, চরিত্র বলতে আচরণ ও চরিত্র না দেখে শুধু রক্তবাহী হলেই হবে না। যাই হোক, আপনি এতক্ষণ কষ্ট করে এই ঠাকুরের সম্পর্কে যে কথা শোনালেন, এই জন্য আমরা আপনাকে সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। এবারে শ্রী ঠাকুরের পৌত্র বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তী মহোদয় এখানে উপস্থিত আছেন। আমি তার কাছে দু একটা প্রশ্ন রাখছি, যে এখন তো সৎসঙ্গের ভাবধারা নানানভাবে নানান দিকে চলছে, তাতে ঠাকুরকে মানে খুব সহজভাবে মানুষের কাছে, মানুষের জীবনে যাতে ঠাকুর প্রতিষ্ঠা হয়, তার জন্য আমরা কিভাবে এগোতে পারি বা কিভাবে তার কর্মপন্থাকে ঠিক করতে পারি, তার যদি কিছু নির্ধারণ সম্পর্কে আমাদের জানা। নিজেদের আমাদের কিছুই বলার নেই, আমাদের ক্ষেত্রে ঠাকুরেরই বলার কথা। তোমরা যা চালাতে চাও তার জীবন্ত প্রতিমূর্তি তোমাদের মধ্যে ফুটে থাকে। আমরা যখন নিখুঁতভাবে অনুসরণ করে চলবো, মেনে চলবো, ততবার সেটা পরিবেশ সেটা তাড়াতাড়ি বা ভালোভাবে সম্পন্ন। যাও, যেখানে বসে আমরা এই অনুষ্ঠান করলাম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র এখানে 1366 সাল বাংলা, ইংরেজি 1959 সালে এই জায়গায় বসে কিছু বাণী দিয়েছিলেন। তার মধ্যে পরবর্তীকালে এই জায়গাটি বাঁধানো হয়েছে এবং এটা সৎসঙ্গ জগতে সর্দার বাড়ি বলে পরিচিত। মানে বিবেক বিতান বিবেক রঞ্জন চক্রবর্তীর বাড়ি। ঠাকুর অনুকূল চন্দ্র এখানে বসে যে দুটি বাণী দিয়েছিলেন, সেই বাণী দুটি এখানে এখন বাংলায় লেখা আছে। প্রথম বাণীটি হচ্ছে, টাকার যত্ন কর বা না কর, লোকের যত্ন করেই চল, লক্ষ্মী কেশব রইবে বাঁধা, বিভবে তুই রবি অটল। আর দ্বিতীয় বাণীটি হচ্ছে, সৎপথে তুই চলবি অটল, ইষ্ট সেবায় থাক পটু, সকল গরল মুক্ত হবি, সুধা হবে সব পটু। পরম দয়াল ঠাকুর অনুকূল চন্দ্রের সেই বসে এই বাণী দিয়েছিলেন, সেই স্থানে আমরা আজকে পরম দয়াল শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দীর্ঘদিনের সঙ্গী শ্রদ্ধেয় প্রফুল্ল কুমার দাস এবং শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের পৌত্র পূজ্যপাদ বিদ্যুৎ রঞ্জন চক্রবর্তীর সাথে অল্প কিছু সময় কাটালাম এবং যতটুকু আমাদের জানতে চেষ্টা করলাম। আমরা উভয়ে তাদের দুজনকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে অনুষ্ঠান শেষ করছি।